স্যার, রাপিদ স্যার কোথায়? ওনাকে ফোনে পাচ্ছি না কেন? সাইমন ফোনটা মিউট করে রাদিফকে বলে, এই ভাই, তোর ফোন কোথায়? চার্জে দিয়ে এসেছে। কেন, কি হয়েছে? ইলাপ কল দিচ্ছে, তোকে যাচ্ছে। রাদিফ চমকানো গলায় বলে ওঠে। কি? ও এখন কল দিচ্ছে কেন? দে তো ফোনটা। সাইমন ফোনটা রাদিফের দিকে এগিয়ে দিল। রাদিফ ফোন কানে নিয়ে বলে, হ্যালো, কি হচ্ছে ইলাভ? স্যার, আপনার বাড়িতে আয়ান তার লোকজন নিয়ে যাচ্ছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। হোয়াট? ও এখানে আসছে কেন? স্যার, ওরা আমাদের গোডাউনে ঢুকতে চেয়েছিল, আমরা ঢুকতে দেইনি বলে আপনার বাড়িতে গিয়েছে। ফোন মিউট করে রাদিফ সাইমনকে বলে, স্যামন শোন, রায়ান নাকি আমাদের গোডাউনে গিয়েছিল। ওরা নাকি ঢুকতে দেয়নি। এখন লোকজনই আমাদের বাড়িতে আসছে। কি করবো এখন? সাইমন বলে। আসতে বল, দেখি কি করে। রাদিফ চিন্তিত গলায় বলে ওঠে, বাড়িতে কিন্তু রাহা আছে। রাহা ঘুমিয়ে গেছে, আর চিন্তা করিস না, কিছুই হবে না। রাদিফ ফোনে বলে, ইলাভ, তুমিও চলে আসো, আর আমরা এখানে আসছি। ওকে স্যার, আমি আসছি। রাদিফ ফোনটা রাদিফের দিকে এগিয়ে দিল। সাইমন আর রাদিফ খাওয়া শেষ করে মেয়েটকে বলে আজকে চলে যেতে। মেয়েটা চলে যায়। আজ আর এই বাড়িতে থাকবে না সে। রাদিফ আর সাইমন কারোর অপেক্ষায় বসে রইল ড্রয়িং রুমে। মিনিট দশেক পরে কালো পোশাকধারী একজন লোক, যার নাম রায়ান, সেও তার পিছনে দুইজন কালো পোশাকধারী দেহরক্ষী বাড়িতে প্রবেশ করে। রাদিফ আর সাইমন দুজনেই দাঁড়ায়। রাদিফ এক অদ্ভুত হাসি দিয়ে বলে, আরে রায়ান যে, আসুন আসুন, আপনার অপেক্ষায় ছিলাম। সামনে থাকা লোকটা অর্থাৎ রায়ান অবাক হয়ে বলে, তাহলে আগে থেকে জানতে আমি আসবো। সাইমন হাতের ইশারা করে তাকে সোফায় বসতে বলে। রায়ান বসে পড়ল। রাদিফ আর সাইমন মুখোমুখি। রাদিফ গম্ভীর গলায় বলে, গোডাউনে গিয়েছিলে কেন? রায়ান বাঁকা হেসে বলে, তুই খুব ভালো করে জানিস আমি কিসের জন্য তোর ওই গোডাউনে গিয়েছিলাম। দেখ, আমি তোকে সোজাভাবে বলে দিচ্ছি, আমরা একসাথে পার্টনার হয়ে বিজনেস করি। দেখবি তোরও লাভ, এমনকি আমারও লাভ। রাদিফ সাইমনের দিকে তাকায়। সাইমন বলে, দেখ, যা সম্ভব নয় সেটা নিয়ে কেন পড়ে আসিস? তুই তোর বিজনেস নিয়ে পড়ে থাক, আর আমাদের আমাদেরটা নিয়ে পড়ে থাকতে দে। আমরা একসাথে কাজ করতে পারবো না, আর তোকে আমাদের সাথে নিয়েছিলাম, কিন্তু তুই নিজের স্বার্থে চলে গিয়েছিস। এখন আবার কেন ফিরে আসতে চাইছিস? রায়ান উচ্চ গলায় বলে ওঠে, দেখ, তোরা একসাথে কাজ না করতে চাইলে আমি কি করতে পারি তোদের ধারণাও নেই। রাদিফও জোর গলায় বলে ওঠে, কি করবি তুই? তোর কলেজে এতই সাহস জেগেছে আমাদের কিছু করার? তুই কিন্তু ভরে যাচ্ছিস। তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোকে এখন মেরে ফেললেও একটা পাখিও টের পাবে না। রায়ান মুখে হাত দিয়ে বলে ওঠে। আমি তো ভয় পেয়ে গেলাম, এখন আমি কোথায় লুকাবো? এই বলে রায়ান একটা পিস্তল বের করে। আর এই দেখে রাদিফ আর সাইমনও নিজেদের পিস্তল বের করলো। এর মাঝে ইলাফ এলো। ইলাফ এসে রাদিফ আর সাইমনের সামনে দাঁড়ালো। রায়ান ইলাফকে দেখে হেসে বলে, ও এখন তো দেখি চামচাটাকেও আসতে বলেছিস, নিশ্চয়ই ভয় পেয়েছিস। রাদিফ উঠে দাঁড়িয়ে নিজের রিভলভার তাক করে রায়ানের লোকেদের উপরে। এরপরে কোনো পূর্ব সতর্ক না দিয়েই রাদিফ দুজনকেই গুলি করে আর গর্জে উঠে বলে, মুখের ভাষা ঠিক কর, আর একটা কথা বাড়াবি তো তোকে শেষ করে দেব। ভাড়া করার লোক নিয়ে এসে আমাদের হুমকি দিচ্ছিস, আর যে পথ দিয়ে এসছিস সে পথ দিয়ে চলে যা। রায়ান সহ সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল রাদিফের এই কাজে। রায়ানও ভয় পেল, কিন্তু বুঝতে দিল না। মনে মনে ভাবলো রাদিফ আর সাইমনের সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না। রায়ান উঠে দাঁড়িয়ে কথার খানিকটা জোর এনে বলে, রাদিফ, সাইমন, দেখ, আমি ভুল করে তোদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, এমনকি তোদের ক্ষতিও করতে চেয়েছি, কিন্তু তোদের সাথে পেরে উঠিনি। এখন আবার এক হতে চাইছি। তুই আমাকে সাথে নিয়ে কাজ কর, আমি আর অবাধ্য হব না। রাদিফ বলে। না, কোনো কাজ করতে চাই না, আর জীবনে করতেও চাই না। রায়ান এগিয়ে আসে রাদিফের দিকে। এরপরে খানিকটা নরম হয়ে বলে, বেশ, না করলি কাজ, তাহলে আয়, আগের মতো বন্ধুত্ব করি। রাদিফ বাঁকা হাসে, সাথে সাইমনও। পরের দিন সকালে রাহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। সাইমন নিচেই ছিল। রাহাকে দেখা মাত্রই মুখে হাসি ফুটে ওঠে। রাহার সামনে এসে বলে, রাহা, কেমন আছো? রাহা হেসে বলে, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? সাইমনের মুখ থেকে হাসিটা উড়ে গেল রাহার মুখে ভাইয়া ডাক শুনে। হাসার চেষ্টা করেই বলে,
ভালো আছি। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তবে বাড়ির সবার জন্য মনটা খারাপ। ওহ, চিন্তা করো না, মন খারাপ একসময় ভালো হয়ে যাবে। রাহা গিয়ে সোফায় বসলো। সাইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহাকে দেখে যাচ্ছে। এর মাঝে রাদিফ নিচে নামতে নামতে সাইমনকে বলে, এই, তুই রেডি হোস না এখনো? সাইমন রাহার দিকে তাকিয়ে ঘুরেছিল। রাদিফের ডাকে ভাবনার ঘুর থেকে বেরিয়ে উঠে বলে ওঠে, কোথায় যাব? তুই ভুলে গেলি? এখন আমাদের ডিলটা নিয়ে কথা বলতে যেতে। রাদিফ থেমে যায় রাহাকে দেখে, আর কিছু বলে না। কথা অন্যদিকে ঘুরিয়ে বলে, অফিস যাবি না? রাহা দুজনের দিকে তাকিয়ে রইল। কেমন একটা সন্দেহ জাগছে দুজনের উপরে। ডিল আবার অফিস, কি বলছে? রাদিফ এগিয়ে এসে হেসে বলে, স্যামন, যা রেডি হয়ে আয়, আমি ওয়েট করছি। সাইমন রাহার দিকে তাকিয়ে বলে যায়। রাদিফ রাহার পাশে বসে বলে, কি রে, কখন উঠলি? আর নাস্তা করেছিস? না, নাস্তা করিনি। রাদিফ বলে, শোন, আমি আর রাদিফ কে বাড়িতে থাকবো না, মেয়ের আছে। যা যা লাগবে তুই শুধু বলবি। রাহা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া কোথায় যাবে তোমরা? অফিস যাব, এরপরে আরও কিছু কাজ আছে। আসবে কখন ভাইয়া? একটু রাত তো হবেই। ওহ, শোন, বাড়িতে থেকে কোথাও যাবি না, বাড়ির মেন গেট বন্ধ করে রাখবে। যে কেউ আসুক না কেন খুলবি না। আর আমি মেয়েটকে সব বলে গিয়েছে। রাহা মাথা দুলিয়ে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া। সাইমন নিচে নেমে আসে। রাদিফ উঠে দাঁড়িয়ে রাহাকে বলে, দেখে থাকিস, আমরা আসছি। রাদিফ সাইমনকে নিয়ে চলে যায়। রাহা একটা বিষয় ভাবছে। তার ভাই যে অফিসে কাজ করে, সেখানে তো 6 ঘন্টা অফিস টাইম। তাহলে তো বিকেলের দিকেই ফিরে আসবে। আর বললো রাতে ফিরবে। এত কি কাজ? রাহা ভাবতে ভাবতেই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। মেয়েটি হেসে বলে ওঠেন, বসো, কিছু নাস্তা করো। রাহা বসে। খেতে খেতে মেয়েটকে প্রশ্ন করে, আপনি কি এখানে অনেক দিন ধরে আছেন? হ্যাঁ, আমি এখানে 2 বছর ধরে আছি। অনেক জায়গায় কাজের জন্য ঘুরেছি, কোথাও কাজ পাচ্ছিলাম না। এরপরে তোমার ভাই আমাকে এখানে কাজ দেয়। তোমার ভাই খুব ভালো একজন মানুষ। আমাকে সেই সময় কাজ না দিলে এখন আমার সন্তানদের নিয়ে এত সচ্ছলভাবে চলতে পারতাম না। রাহা মেয়েটির দিকে তাকিয়ে বলে, আন্টি, আপনার হাজবেন্ড উনি কি করেন? মেয়ের মহিলাটি লম্বা একটা শ্বাস ছেড়ে বলেন, উনি মারা গিয়েছেন। রাহা সাথে সাথেই বলে, সরি আন্টি, আমি না জেনে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। মেয়ে হেসে বলে, তুমি তো জানতে না। রাহা খাওয়ায় মনোযোগ দেয়। এর মাঝে মেয়েটকে বলে, আচ্ছা আন্টি, রাতে কি বাড়িতে কেউ এসেছিল? আমি তো রাতে আজকে ছিলাম না, স্যার চলে যেতে বলেছিল। কেন, কিছু হয়েছিল? ঘুমের ঘরে কারো উচ্চ শব্দে কথা শুনেছিলাম। মেয়েটি হেসে বলে, ও, হয়তো স্যারের কোনো বন্ধু এসেছিল। রাহা নাস্তা শেষ করে উপরে চলে আসে। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী সকালের খাবার খাচ্ছেন একসাথে বসে। দুজনে দুই পাশেই সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী দাঁড়িয়ে আছেন। রাশেদ চৌধুরী খাবার মুখে দিতে দিতেই সাইমা চৌধুরীকে বললেন, তোমার ছেলে উঠেছে? না, উঠেনি মনে হয়। উঠলে তো নিচে আসতো। রাশেদ চৌধুরী আর কোনো প্রশ্ন করলেন না। খাবার শেষ করেই সোফায় বসলেন, সাথে রুবেল চৌধুরীও। এর কিছুক্ষণ পরই রাজ নিচে নেমে এলো। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এই ছেলে এখনো চরম পর্যায়ে রেগে আছে। রাজ খাবার টেবিলে এসে বসে তার মাকে বলে, মা, খেতে দাও। সাইমা চৌধুরী ছেলেকে খাবার বেড়ে দিলেন। রাজ গম্ভীর হয়ে খাবার খাওয়া শেষ করলো। এরপরে যেই সিঁড়ির দিকে যাবে, ঠিক তখনই রাশেদ চৌধুরী রাজের উদ্দেশ্যে বলে ওঠেন, রাজ, রেডি হয়ে এসো, আমরা বেরোবো। রাজ দাঁড়িয়ে যায়। এরপরে পিছনে ফিরে কড়া গলায় বলে ওঠে, আমি কোথাও যেতে পারবো না তোমার সাথে। কেন যাবে না? আমি আমার উত্তর না পাওয়া পর্যন্ত এক পাও এগোবো না। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি একটু বাড়াবাড়ি করছি না, বরং আমি ঠিকই করছি। এই শুনে রাশেদ চৌধুরী তেতে ওঠেন। কি শুরু করছো কি তুমি? তোমায় বলছি তো, রাদীপ নিজে থেকে চলে গিয়েছে। সব জেনেও কেন অবুঝের মতো আচরণ করছো? রাজু এগিয়ে এসে বলে, আমি অবুঝের মতো আচরণ করছি না, তুমি অবুঝের মতো আচরণ করছো। তুমি যদি কোনো কিছু না করেই থাকো, তাহলে রাদীপ তোমাকে 24 ঘন্টার সময় দিল কেন বলো? আর তুমি সেই ভয়েই রাহাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছ। রাশেদ চৌধুরীর হাতের মুঠো শক্ত করে বলেন, রাজ, তুমি যদি আরেকটা কথা বলো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব।
এই শুনে রাজ হিতাহিত বলে আরও রেগে গিয়ে বলে, থাকলাম না তোমার বাড়িতে, তাই আমার কি হবে? কি ভেবেছ আমার যাওয়ার জায়গা নেই? প্রয়োজন হলে এই বাড়িতে থেকে চলে যাব। আর কি ভেবেছ বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়ে আমি চুপ থাকব? না, আমি বারবার তোমাকে একই প্রশ্ন করে যাব। রাশি চৌধুরী নিজের রাগ সামলাতে না পেরেই বলে ওঠেন, আমার প্রশ্নের উত্তর একই থাকবে। আমি রাদীপকে বাড়ি থেকে বের করে দেইনি। আর এতে যদি তোমার বাড়ি থেকে চলে যেতে ইচ্ছে করে তাহলে চলে যাও। রাজ ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। নিজের রুমে এসে কিছু জামা কাপড়, দরকারি জিনিসপত্র একটা লেদারে ভরে নেয়। এরপরে নিজের গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ি দিয়ে এভাবে নামতে দেখে সাইমন চৌধুরী এগিয়ে গিয়ে বলেন, তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? বাড়ি থেকে চলে যাস না? তোর বাবা রাগের মাথায় বলেছে কথাগুলো। রাজ কোনো কথা বলে না, সোজা এসে তার বাবার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে ওঠে, আজ বুঝতে পারছো না, তবে একদিন বুঝতে পারবে। সেদিন বুঝতে পারবে তুমি কি করেছ। তোমার বাড়িঘর নিয়ে তুমি থাকো, আমি আর তোমার এই বাড়িতে থাকবো না। এই বলে রাজ হনন করে বেরিয়ে যায়। পথ আটকিয়ে দাঁড়ায় মিষ্টি। রাজ মিষ্টির সামনে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, দেখে থাকিস, কোনো কিছু হলে জানাবি। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, ভাই তুমি এই সময় বাড়ি থেকে চলে যেও না। রাত চলে গিয়েছে আর তুমিও আমাদের ছেড়ে চলে যাচ্ছ। রাজ এক হাত দিয়ে মিষ্টির চোখের পানি মুছে দিয়ে স্পষ্ট গলায় বলে ওঠে, তুই চিন্তা করিস না, যদি এই বাড়িতে ফিরি তাহলে রাহাকে সাথে নিয়েই ফিরবো। এই বলে রাজ চলে যায়। জাপানে রাত তখন 9টা। রাদীপ ড্রাইভ করছে, পাশে সাইমন বসে আছে। সাইমন রাদীপকে বলে, ভাই, তুই তোর বোনকে কিছু জানাসনি? রাদীপ হেয়ালি করে বলে, কি জানাবো? আমরা অফিসের বাইরে যে কাজগুলো করি সেগুলো জানাসনি? রাদীপ তড়িৎ চোখে তাকায় সাইমনের দিকে, এরপর বাঁকা হেসে বলে, তোর মাথায় কি কিছুই নেই? কোনো ভাই কি তার বোনকে সব সিক্রেট বিজনেসের কথা বলবে? আমি যদি রাহাকে বলি যে আমরা অফিসের বাইরে অন্য কাজ করি, তাহলে চিন্তা করবে। সাইমন রাদীপের দিকে ঘুরে বলে, তোর বোন তো এখন এখানেই থাকবে, তাহলে আগেই বলে দে। রাদীপ বলে, দেখ, এখানে এসেছে একটা বিপদে পড়ে, ওকে ওগুলো জানাতে চাই না। সাইমন কপাল কুঁচকে উঠে বলে, কিসের বিপদে পড়ে এসেছে? রাদীপ রাহার আর রাজের ব্যাপারটা সাইমনকে বলতে নিয়েও বলে না, মাথা ঘুরিয়ে বলে ওঠে, ফ্যামিলির মধ্যে একটু সমস্যা চলছে, তাই ওকে এখানে নিয়ে এসেছে। সাইমন আগ্রহ নিয়ে বলে, কি এমন সমস্যা যার কারণে তুই ওকে এভাবে লুকিয়ে নিয়ে এলি? দেশেও তো রাখতে পারতি। দেশে বিশ্বস্ত কাউকে পায়নি, তো ওকে আমার কাছে নিয়ে এসেছে। ওহ, তাহলে রাহা এখানে থাকুক, পড়াশোনা করতে চাইলে করুক। সবটাই রাহার কাছে। ওর যদি এখন পড়াশোনা করতে ইচ্ছে করে করবে, আর যদি ইচ্ছে করে দেশে চলে যাবে তাহলে তাই পাঠিয়ে দেব। সাইমন কপালে ভাঁজ এনে বলে, দেশে পাঠিয়ে দিবি মানে ও এখানে থাকবে না? রাদীপ সাইমনের দিকে তাকিয়ে বলে, ওর ইচ্ছে। সাইমন আর কোনো প্রশ্ন করলো না, মাথায় তার কিচ্ছু ঢুকছে না। একবার বলছে ফ্যামিলির সমস্যার জন্য রাহাকে নিয়ে এসেছে, আবার বলছে রাহার ইচ্ছে হলে থাকবে, না হলে চলে যাবে। সাইমন মনে মনেই ভাবলো রাহাকে কিছুতেই যেতে দেবে না। রাহার জন্যই তার এত উড়াতাড়া করে এখানে আসা। এখানে এসে রাহার সাথে ভালো করে দুটো কথাও বলতে পারলো না, আর বলছে রাহার ইচ্ছে হলে ওকে দেশে পাঠিয়ে দেবে। সাইমন গম্ভীর হয়ে রইল। রাদীপ নিজের মতো ড্রাইভ করতে লাগলো। রাত 10টার দিকে রাদীপ আর সাইমন বাড়িতে ফিরল। রাদীপ গাড়ি পার্ক করতে গেল, আর সাইমন আগেই বাড়িতে ঢুকলো। রাহা ঘুমায়নি, ড্রয়িং রুমে বসেছিল। সাইমন রাহার দিকে এগোতে এগোতেই বলে, রাহা ঘুমাওনি? রাহা বলে, না, ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। ভাইয়া কোথায়, আসেনি? এসেছে, গাড়ি পার্ক করতে গিয়েছে। বলতে বলতেই রাদীপ বাড়িতে ঢুকলো, মেইন দরজা লাগিয়ে এগিয়ে এলো। সাইমন নিজের মতো সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাদীপ রাহার কাছে এসে বলে, কিরে, ঘুমাসটি কেন এখনো? এইভাবে জেগে থাকলে তো নিজে অসুস্থ হবি, আর বাচ্চাটা অসুস্থ হবে। রাহা উঠে দাঁড়িয়ে বলে, ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাদীপ বলে, এখন কোনো কথা নয়, রুমে গিয়ে চুপটি করে শুয়ে পড়বি। আর শোন, কালকে তোকে আমার সাথে হসপিটাল যেতে হবে। রাহা কপাল কুঁচকে উঠে বলে, হসপিটালে কেন? তোর চেক আপের প্রয়োজন। রাহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। এখন গিয়ে শুয়ে পড়, আর যা বলার কালকে সকালে বলবি। ঠিক আছে। রাহা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাদীপও উপরে নিজের রুমে চলে গেল। সাইমন তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো, উদ্দেশ্য রাহার সাথে কথা বলা। কিন্তু নিচে এসে দেখে রাহাকে দেখতে না পেয়ে মেয়েটকে বলে, এখানে রাহা ছিল, ও কোথায় গিয়েছে? স্যার ওনাকে রুমে গিয়ে
শুয়ে পড়তে বলল, তাই উনি চলে গিয়েছে নিজের রুমে। এই শুনে সাইমন কিছু আর বলল না, ডাইনিং টেবিলে বসে পড়ল। মেড সাইমনকে খাবার বেড়ে দিলেন। এর একটু পরেই রাদিফও এলো। রাজ বাড়ি থেকে বের হয়ে নিজেদেরই একটা ফ্ল্যাটে উঠেছে, কাউকে জানায়নি এখনো, আর জানানোর প্রয়োজনও মনে করছে না। সব মিলিয়ে কেমন একটা উন্মাদ হয়ে উঠেছে। তার বাবার থেকেও কিছু জানতে পারল না, তবে রাজ নিশ্চিত হয়ে গিয়েছে তার বাবাই রাদিফকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। রাজ ফোনটা বের করে পুলিশকে ফোন দিল। পুলিশের থেকেও রাহার কোনো খোঁজ পাওয়া গেল না। রাহা কোথায় আছে, কি করছে, কিছু জানতে পারছে না। রাজ রাদিফকে কল দেয়। কালকে রাদিফের সাথে কথা হয়নি, আর এরপরেই রাদিফের সাথে কথা হয়নি। রাদিফ আজ রাতের প্রথমেই কলটা রিসিভ করে। রাজ বলে, হ্যালো রাদিফ, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাদিফ শোন। হ্যাঁ বল। রাদিফ, আমি এখনও রাহাকে খুঁজে পাইনি। অনেক খুঁজেছি, কোথাও রাহাকে পাইনি। পুলিশও কোনো ইনফরমেশন দিতে পারছে না। রাদিফ গম্ভীর গলায় বলে, ও, আর তোর বাবার থেকে সব কিছু জানতে পেরেছিস? কিছু বলেনি তোকে? রাজ থমথমে গলায় বলে, না, বাবার থেকে কোনো উত্তরই পাইনি, যার কারণে আমি বাড়ি থেকে চলে এসেছি। তবে আমি এইটুকু নিশ্চিত বাবা আমাদের থেকে কিছু লুকাচ্ছে। রাদিফ বলে, বাড়ি থেকে বের হয়ে গেলে এখন একা একা কি করবি? আর আগে একা একা কি করে খুঁজবে? রাজ নিচু গলায় বলে, আমি নিজেও জানি না রাহাকে একা একা কোথায় খুঁজব। এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ওকে খুঁজিনি। আর কোথায় কোথায় খুঁজব? ও আমার প্রতি এত রাগ নিয়ে কী করে আছে আমি ভেবে পাচ্ছি না। তখন ভুল করেছিলাম, ও তাই বলে এখন আমার সাথে এভাবে অভিমান করে লুকিয়ে আছে। আমার বাচ্চাটার কথা ভেবেও তো ফিরে আসতে পারে। কথাগুলো বলতে বলতেই রাজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাদীপও ফোনের ওপাশ থেকে বুঝতে পারছে। রাদীপ সান্ত্বনা দিতে বলে ওঠে, তুই চিন্তা করিস না, দীপকে রাহা চলে আসবে তোর কাছে। ভাই, বিশ্বাস কর, আমার এখন একটা সেকেন্ডও যাচ্ছে না। কি করে কোথায় খুঁজবো? আর আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার ভুলের জন্যই রাহা আমার থেকে আলাদা হয়ে গেল। রাদীপ বলে, দেখ, আমরা চোখের সামনে যা দেখতে পাই বা যা শুনতে পাই সেটা আসলে থাকে না। ঠিক তেমনই তুই আমার আর মিষ্টির ব্যাপারটা শুনে রাগকে অস্বীকার করেছিস। তুই তো উপরে দেখি প্রতিশোধ নিতে গিয়েছিলি, একবার ভিতরে খোঁজ নিস নে। রাজ চোখ মুছে বলে, ভাই, আমায় বল না কি হয়েছিল? কি কারণে তুই আজ আমাদের থেকে আলাদা হয়ে গেলি? রাদীপ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে বলে, থাকো সব, এখন রাগকে খোঁজে ইম্পর্টেন্ট পেয়েছি। আমি আমার কিছু বন্ধুদের জানাচ্ছি, দেখি ওরা কোনো খোঁজ দিতে পারে কিনা। আর তুই বাড়িতে ফিরে যা, আমার জন্য কেন নিজেদের মধ্যে ঝামেলা করে আলাদা থাকবে? রাজ বলে, না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। যদি যেতেই হয় রাহাকে আর তোকে সাথে নিয়েই যাব, যেখানে থেকে তুই চলে এসেছিস। রাহা চলে গিয়েছে, সেখানে আমি ফিরে যাব না। এমন সময় রাজের ফোনে পুলিশের নাম্বার থেকে কল আসে। তাই রাদীপকে বলে, তোকে একটু পরে ফোন করছি, থানায় থেকে কল এসেছে। ঠিক আছে। রাজ রাদীপের কল কেটে দিয়ে পুলিশের ফোনটা রিসিভ করে। হ্যালো, পুলিশ অফিসার বলুন। আপনার থেকে একটা পারমিশন নিতে চাচ্ছি। কি পারমিশন? স্যার, আমরা এয়ারপোর্টে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি যদি বলেন তাহলে আমরা এগোবো। এই শুনে রাজ বলে, না, আমার কোনো অনীহা নেই। আপনারা খোঁজ নিন, আর একটু তাড়াতাড়ি করুন। ঠিক আছে। রাজ কল কেটে দেয়। এরপরে আবার রাদীপকে কল দেয়। রাদীপ কল রিসিভ করে বলে, থানায় থেকে কি বলল? রাহার কোনো খোঁজ পেয়েছে? না, খোঁজ পাইনি। ওনারা এখন এয়ারপোর্টে খোঁজ লাগাতে চায়। ও, লাগাক। পরদিন সকালে রাহার একটু আগেই ঘুম ভাঙল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে বেলকনিতে গেল। বেলকনি থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। বাগানটায়ও খুব সুন্দর পরিবেশ, সবুজ সবুজ ঘাস, অনেক রকমের ফুল গাছ লাগানো। রাহা সকালের এই স্নিগ্ধ পরিবেশ খুব ভালো মতোই উপভোগ করতে লাগলো। এমন সময় বাগানে এলো সাইমন। প্রতিদিনের মতো সকাল সকাল হাঁটাহাঁটি করতে বেরিয়েছে। সাইমন রাহাকে দেখার আগেই রাহা নিজের রুমে চলে এলো। এরপরে রুমের দরজা খুলে নিচে চলে গেল। মেয়েট কিচেনে রান্না করছিল। রাহা কিচেনে ঢুকলো। মেয়েটি রাহাকে বলে, এ কি, তুমি কিচেনে এলে? তোমার কিছু লাগবে? লাগলে বলো, আমি করে দিচ্ছি। রাহা মুচকি হেসে বলে, না, আমার কিছু লাগবে না, আসলে আপনি কি করছেন সেটাই দেখতে এলাম। ও, তবে স্যার কিন্তু তোমাকে এখানে দেখলে খুব রাগ করবে।
ভাইয়া কিছুই বলবে না। আচ্ছা ভাইয়া কি উঠেছে? না, তোমার ভাইয়া উঠেনি, শুধু সাইমন স্যারকে উঠতে দেখলাম। রাহা মেয়েদের সাথে টুকটাক কথা বলে চলে এলো ড্রয়িং রুমে। সোফায় বসতেই সাইমন বাড়িতে ঢুকলো। রাহাকে একা বসে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে এসে বলে, রাহা, কেমন আছো? ভালো, আপনি? ভালো। সাইমন সোফায় বসলো। রাহা থেকে একটু দূরত্ব নিয়েই বসলো। এরপরে বলে ওঠে, রাহা, তোমার এখানে ভালো লাগছে না? রাহা হাসার চেষ্টা করে বলে, ভালোই লাগছে। রাহা, তোমাকে একটা কথা বলবো। বলুন। কালকে তোমার ভাইয়া বলল তুমি নাকি এখানে বিপদে পড়ে এসেছো আর নাকি ইচ্ছা হলে চলে যাবে। রাহা হাত কচলাতে কচলাতেই বলে ওঠে। ভাইয়া ঠিকই বলেছে। সাইমন উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কিন্তু চলে যাবে কেন এখানে যে কিন্তু চলে যাবে কেন? এখানে যখন এসেছো তাহলে পড়াশোনা বা নিজের মন মতো কিছু একটা করে দেখবে। এখানে মন বসে গিয়েছে, দেখবে আর চলে যেতে ইচ্ছা করবে না। রাহা সাইমনের কথা শুনে বুঝতে পারলো সাইমন এখনো জানে না তার আর রাজের সম্পর্কের কথা, এমনকি বাচ্চাটার কথাও জানে না। হয়তো তার ভাই সাইমনকে ইচ্ছে করেই জানায়নি। এর মাঝে রাদিফ নিচে নেমে এলো। রাহাও সাইমনকে বসে থাকতে দেখে নিজেই চলে গেল কিচেনে মেয়েদের কাছে। মেয়েড রাদিফকে দেখে বলে, স্যার কিছু লাগবে? না, শুনুন, আজ রাহাকে নিয়ে আপনাকে একটু হসপিটালে যেতে হবে। ওর চেক আপের প্রয়োজন। আর আমার আজ অফিস নেই, আমিও সাথে যাব। মেয়েটির মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে স্যার। রাদিফ কিচেনে মেয়েদের সাথে কথা বলে এগিয়ে আসে ড্রয়িং রুমে। এসে দেখে সাইমন চলে গিয়েছে উপরে। রাহা একা বসে আছে। রাদিফ রাহার পাশে বসে। এরপর রাহার দিকে তাকিয়ে বলে, রাতে কি বলতে চেয়েছিলে? রাহা বলে, ভাইয়া, রাজ এখন নিজের ভুল বুঝতে পেরে আমায় খুঁজে বেড়াচ্ছে। এখন তুমি কি চাও আমি চলে যাব? রাদিফ কিছুক্ষণ চুপ রইল। এরপর নরম গলায় শুধালো, তোর জীবন, তোর সন্তানের জীবন এখন তোর হাতে। তোর ইচ্ছে হলো তুই রাজের কাছে ফিরে যা, আমি তোকে বাধা দিব না। রাহা মাথা তুলে তাকালো ভাইয়ের দিকে। রাদিফ লম্বা শ্বাস ছেড়ে বলে ওঠে, দেখ, এখন আমি নিজ ইচ্ছেতে চলে এসেছি, আমি আর ফিরেও যেতে চাই না। এমনকি নিজের মতো করে জীবনটা গুছিয়ে ফেলেছে। আর তোর জীবন আর তোর সন্তানের জীবনটা সবেমাত্র শুরু। আমার কাছে বেস্ট সাজেশন হলো তুই রাজের কাছে ফিরে যা। রাহা চুপচাপ ভাবতে লাগলো সে কি করবে। রাদিফ নীরবতা ভেঙে বলে ওঠে, রাজ বাড়ি থেকে চলে গিয়েছে। রাহা কপালে ভাঁজ এনে বলে, চলে গিয়েছে? কিন্তু ও বাড়িতে থেকে কেন চলে গিয়েছে? রাদিফ তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, নিজের বাপের সাথে রাগারাগি করে চলে গেছে কালকে। এখন মনে হয় ওদের নিজেদেরই কোনো ফ্ল্যাটে উঠেছে। ভাইয়া, রাজ তো বড় আব্বুর সাথে রাগারাগি করার মতো মানুষ নয়। আর এখন কি নিয়ে এত রাগারাগি হলো? আর বড় আব্বু বড় আম্মু রাজকে আটকালো না কেন? রাদিফ মুখে এক অদ্ভুত হাসি এনে বলে, রাজকে বলেছিলাম তুই তোর বাপের থেকে জেনে নিস কেন আমি বাড়ি থেকে চলে এসেছি। মূলত এটা নিয়ে ওদের মাঝে এত ঝামেলা। এখন করুক ঝামেলা, তবে আমার এতে বিন্দুমাত্র আফসোস নেই। রাহা ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা স্বরে বলে, ভাইয়া, তুমি কি কারণে চলে এসেছো? আর এইটা নিয়েই কেন এখন এত ঝামেলা হচ্ছে সবার মাঝে? ভাইয়া, তুমি আমাকে বলো। রাদিফ চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলে, সেদিন বাড়িতে ফিরতে দেরি হয়েছিল। মিষ্টিও কল দিয়েছিল তাড়াতাড়ি ফিরতে। ওকে নাকি দেখতে এসেছিল ওর বাবার কাছের বন্ধুর ছেলে। আমি যাওয়ার আগে ওনারা ওকে দেখে চলে যায়। এরপরে তখনই মিষ্টি সবাইকে জানিয়েছিল আমাদের কথাটা। সবাই স্বাভাবিকই ছিল, কারো অনীহা ছিল না। এর মাঝে আমি বাড়ি ফিরতেই বাবা একটু আনন্দিত হয়ে বলল আমাকে নাকি চাচ্চু ডেকেছে। রাহা কৌতূহল নিয়ে বলে, থামলে কেন ভাইয়া? রাদিফ কয়েকটা শ্বাস ছেড়ে বলতে শুরু করে, সেদিন রাদিফ রাশেদ চৌধুরীর সাথে দেখা করতে তার রুমে যায়। সে মূলত রাদিফের জন্যই বসেছিল। রাদিফ যেতেই উনি দরজা লাগিয়ে দেয়। এরপরে বলেন, তুমি কি সত্যি মিষ্টিকে ভালোবাসো? ওকে বিয়ে করতে চাও? রাদিফ জোর গলায় বলে, হ্যাঁ, আমি মিষ্টিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। রাশেদ চৌধুরী বলেন, আমি মিষ্টির বিয়ে তোমার সাথে দেব না। মিষ্টির যদি বিয়ে হয় তাহলে সেটা আমার বন্ধুর ছেলের সাথেই হবে। কিন্তু আমার কি দোষ? আমি তো মিষ্টিকে ভালোবাসি, মিষ্টিও তো আমায় ভালোবাসে। আর তোমরা সবাই তো এখন জেনে গিয়েছ, তাহলে তুমি এখন অমত জানাচ্ছ কেন? আমি অমত জানাচ্ছি না, আমি তোমার সাথে ওর বিয়ে দেবই না। আমার বন্ধুর সাথে কথা দেওয়াই শেষ। বিয়ে হলে আমার বন্ধুর ছেলের সাথেই হবে। তাহলে আমার কি হবে? আমি যোকে ভালোবাসি, আর তোমার মেয়েও তো আমায় ভালোবাসে। এই শুনে রাশেদ চৌধুরী তপ্ত গলায় বলেন, আমার মেয়েকে আমি যেখানে বিয়ে করতে বলবো আমার মেয়ে সেখানে রাজি।
আমি যদি ওকে বলি তোমাকে বিয়ে করবে না তাহলে করবে না। রাশেদ শক্ত গলায় বলে, আমাকে বিয়ে না করার কি কারণ? আমি খারাপ নাকি আমি তোমার মেয়েকে সুখে রাখতে পারবো না? রাশেদ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে বলেন, আমার কোনো ইচ্ছে বা মতই নেই তোমার সাথে মিষ্টির বিয়ে দেওয়ার। আর এখানে সুখে রাখা বা ভালো খারাপ আমি বিচার করছি না। আশা করি তুমি বুঝতে পেরেছো। রাদিফ বলে, তুমি বাবার সাথে কথা বলছো এ নিয়ে? আমি কেন তোমার বাবার সাথে এই নিয়ে কথা বলবো? আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি না, তাহলে রুবেলের সাথে কেন কথা হচ্ছে না? রাদিফ কিছুক্ষণ চুপ থেকে বলে, বড় আব্বু সবই কতটা খুশি হচ্ছে দেখেছ? বাবা মা বড় আম্মু এমনকি মিষ্টি কতটা খুশি হয়েছে। তুমি তোমার বন্ধুর দেওয়া কথা রাখতে সবার খুশি এভাবে নষ্ট করে দেবে? আর সবচেয়ে বড় বিষয়, তুমি আমাদের দুজনে ভালোবাসে এভাবে শেষ করে দিবে? রাশেদ চৌধুরী জোর গলায় বলেন। হ্যাঁ দেবো। রাদিফ বুঝে গিয়েছে তার বড় আব্বু যা বলছে উনি তাই করবেন, কিন্তু চোখের সামনে এমন করে নিজের ভালোবাসা শেষ হয়ে যাওয়াটাও দেখতে পারবে না। প্রয়োজন হলে মিষ্টিকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। রাদিফ রাশেদ চৌধুরীকে বলে, আমি সবাইকে বলে দেব আমি তোমার বন্ধুর ছেলের সাথে মিষ্টির বিয়ের কথা দিয়েছে বলে আমার সাথে বিয়ে দেবে না। এই বলে রাদিফ যেই দরজাটা খুলতে যাবে ঠিক তখনই পেছন থেকে রাশেদ চৌধুরী বলেন, রাফি শোনো, তুমি এই কথাটা সবাইকে বলেও মিষ্টিকে নিজের করতে পারবে না। আমি ওর বাবা, আমি ওকে বিয়ে না দিলে তুমি হাজার চাইলেও আমার অনুমতি ছাড়া ওকে বিয়ে করতে পারবে না। তুমি অনুমতি না দিলে আমি ওকে নিয়ে চলে যাবো এখান থেকে। আমি আমার ভালোবাসা নিজের করেই ছাড়বো। রাশেদ চৌধুরী রাদিফের দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা হেসে বলেন, তুমি মিষ্টিকে বিয়ে কেন করতে চাইছো? নিশ্চয় সম্পত্তির লোভে। তোমার বাবা হয়তো এটাই চায় আমার মেয়েকে তোমার বউ করে অফিস জায়গা সম্পত্তি হয়তো নিজেদের নামে নিয়ে নিতে চায়। এই শুনে রাদিফের মেজাজ তুঙ্গে উঠে যায়। চোয়াল শক্ত করে বলে, তোমার মন মানসিকতা এতটা নীচ? তুমি আমার ভালোবাসার সাথে তোমার সম্পত্তির তুলনা করলে? আর আমার বাবার তোমার মতো এত নিচু মন মানসিকতা নেই। সম্পত্তির লোভ থাকলে আগিয়ে নিত। আর আমার বাবার কি তোমার থেকে কম কিছু আছে যে তোমার ওই সম্পত্তির উপরও তার নজর পড়বে? রাশেদ চৌধুরী তার ছেলের হাসি দিয়ে বলেন, সম্পত্তির যখন লোভে নেই তাহলে আমার মেয়েকে বিয়ে করতে চাইছো কেন? এর থেকে কি দাঁড়ায়? তুমি আর তোমার বাবার সম্পত্তির জন্যে? রাদিফ হাত উঠিয়ে গর্জে ওঠে, হয়েছে, আমি আর তোমার থেকে কিছুই শুনতে চাই না। তোমার সম্পত্তি নিয়ে তুমি থাকো। আমি আর আমার পরিবার তোমার সম্পত্তির উপরে থুতু ফেলতে আসবো না। এই বলে রাদিফ রুমের দরজা খুলে চলে যায়। মিষ্টি তার সামনে এসে দাঁড়ায়। রাদিফ মিষ্টিকে উপেক্ষা করে চলে গেল। মিষ্টি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, অপলক দৃষ্টিতে রাদিফের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাদিফের এমন রাগের কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। মনে ভাবতে লাগলো তার বাবা কিছু বলেছে নাকি। মিষ্টির অস্থির পায়ে এগিয়ে যায় রাদিফের রুমের দিকে। রাদিফ নিজের রুমে এসে কাবার্ড খুলে সবকিছু উলট পালট করে ফেলেছে। সবকিছু লেদারে ভরছে। মিষ্টি রাদিফের কাছে গিয়ে বলে, তুমি এগুলো কি করছো? জামা কাপড় লেদারে কেন ঢুকাচ্ছ? রাদিফ রাগী কণ্ঠে বলে ওঠে, চলে যাব, থাকবো না তোর বাপের বাড়িতে। কি বলছো তুমি? কোথায় যাবে? আর রেগে আছো কেন? বাবার সাথে কথা বলতে গিয়েছিলে, বাবা কিছু বলেছে? রাদিফ ব্যাগ গোছানো রেখে বলে, কি বলবে তোর বাবা? আমার তো তোর বাবার কথা শুনে গর্বে বুক ফুলে যাচ্ছে। মিষ্টি রাদিফকে ধরে বিছানায় বসায়। এরপর ঠান্ডা গলায় বলে, কি বলেছে বাবা তোমায়? আমাকে বলো। আর তুমি চলে যেতে চাইছো কেন? রাদিফ শক্ত গলায় বলে, থাকতে চাই না, তোর বাবার বিলাসে তার রাচ্ছে। মিষ্টি রাদিফের কথা কিছুই বুঝতে পারছে না। ছলছল চোখে তাকিয়ে বলে, থাকবে না? কোথায় যাবে? আমাকে সাথে নিয়ে যাবে না? রাদিফ মুখ ঘুরিয়ে বলে, না, তুই তোর মতো থাক আর আমি আমার মতো। মিষ্টি রাদিফের পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে বলবে তো? রাদিফ দাঁতে দাঁত পিষে বলে, আমি নাকি তোকে তোর বাপের টাকা পয়সার লোভে বিয়ে করতে চাইছি? তুই বল, আমার কিসের এত লোভ যে এগুলোর জন্য তোকে বিয়ে করতে চাইব? তুই জানিস তো আমি তোকে ভালোবাসি। আর তোর বাপ আমার সাথে তোকে বিয়ে দিবে না। তোর আর আমার ভালোবাসা লোভের সাথে তুলনা করেছে তোর এই শয়তান বাপ। আমাদের নাকি লোভ। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, তাহলে চলো, আমিও তোমার সাথে যাব। যেখানে তোমার কোনো সম্মান নেই সেখানে আমিও থাকবো না। রাদিফ চোখ মুখ শক্ত করে বলে, আমি তোকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। তোর বাপ আমাকে কোনো অনুমতি দেয়নি। তোকে আমি চাইলে আজ এখনই সাথে নিয়ে যেতে পারি। আর তোর বাপ সত্যিই ভাববে আমার আর আমার বাবার লোভ, তাই তোকে সাথে নিব না। আমি দেখাতে চাই তোর আমার ভালোবাসা মিথ্যে নয়।
এই বলে রাদিফ উঠে দাঁড়ায়। মিষ্টি রাদিফকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, তুমি চলে যেও না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। রাদিফ মিষ্টির মাথায় হাত রেখে মনকে শক্ত করে বলে, তুই আমায় ভালোবাসিস তো? হুম, খুব ভালোবাসি। তোর কি মনে হয় আমি তোকে লোভে পড়ে বিয়ে করতে চাইছি? না। রাদিফ নিজের থেকে মিষ্টিকে ছাড়িয়ে নেয়। দুজনের চোখেই পানি। রাদিফ মিষ্টির চোখের পানি মুছে দিয়ে সুধারো গলায় বলে, আমার আর তোর ভালোবাসা মিথ্যে তো না। যদি আল্লাহ চায় আবার আমরা এক হব, নয়তো আমি আর তোর সামনে আসবো না। তোর বাপের বড্ড অহংকার, আর এই অহংকারের ছায়াও আমার গায়ে লাগাতে চায় না। আজ প্রশ্ন উঠেছে, আমরা লোভে পড়ে তোকে চাইছি, যে আমার এবং বাবার সম্মানে আঘাত দিয়েছে। আমি আর এখানে থাকতে চাই না। মিষ্টি কাঁদতে থাকে। রাদিফ নিজের লেদারের দুই হাতে নিয়ে যে এগোতে যাবে ঠিক তখনই মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, তাহলে আবার কি হবে? রাদিফ দাঁড়িয়ে যায়, পেছন ফিরে লম্বা শ্বাস ফেলে বলে, আল্লাহর উপর বিশ্বাস রাখ, যদি উনি চায় তাহলে আবার আমরা এক হব। এই বলে রাদিফ চলে যায়। মিষ্টি ধপ করে ফ্লোরে বসে পড়ে। রাদিফকে আটকাতে পারল না। আর তার বাবা তার ভালোবাসার লোভের সাথে তুলনা করেছে। মিষ্টি কাঁদতে কাঁদতে নিজেই নিজেকে সামলে উঠে দাঁড়ালো। মনে মনে ঠিক করলো, যেখানে তার ভালোবাসার কোনো মূল্য নেই সেখানে সেও থাকবে না, সেও চলে যাবে। ঠিক পরের দিনই মিষ্টিও চলে যায় তার ফুপুর বাড়িতে। কথাগুলো শুনে রাহার চোখে বেয়ে আপনা আপনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তার ভাই এত কিছু সহ্য করে কি করে এতটা ঠিক আছে সেটাই ভেবে যাচ্ছে। রাহা কান্নাজড়িত গলায় বলে, ভাইয়া, এত কিছু হয়ে গেল আর তুমি বাড়িতে কাউকে কিছু জানাওনি কেন? বাবা মাকে অন্তত জানাতে। রাদিফ গম্ভীর গলায় বলে, বাবাকে এটা জানালে উনি ভেঙে পড়বে। নিজের ভাইয়ের এত বড় কথা বাবা সহ্য করতে পারবে না। রাহা কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, ভাইয়া, আমি ফিরে যেতে চেয়েছিলাম কিন্তু ফিরে যাব না। রাদিফ বলে, তুই রাজের আর তোর বাচ্চার জন্য ফিরে যা। রাজ তোর অপেক্ষায় গুমড়ে গুমড়ে মরছে। দেখ, রাজের তো এত দোষ নেই, ওকে আর কষ্ট দিস না। রাহা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। এরপরে কোনো কথা না বলেই চলে গেল উপরে। যাওয়ার পথে সিঁড়ির মাঝখানে সাইমনের সাথে দেখা হলো। রাহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সাইমন নিচে এসে খেতে বসলো। রাদিফকেও ডাকলো, কিন্তু রাদিফ অসম্মতি জানিয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলো কি করবে। রাহা সব জানার পরে আর ফিরতে চাইবে না, এটা আগেই আঁচ করতে পেরেছিল রাদিফ। আর এইসব জানানোর পরে রাহা বলেই দিয়েছে সে ফিরবে না। এখন রাদিফকেই রাহা আর রাজের দূরত্বটা শেষ করতে হবে। বাংলাদেশ সময় সকাল 9টার দিকে রাদিফ রাজের নম্বরে কল দিল। রাহার কথা আজ রাজকে জানিয়ে দেবে। রাজ রাদিফের কল পেয়ে রিসিভ করে বলে, হ্যালো রাদিফ, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাদিফ রাজকে বলে, পুলিশ এয়ারপোর্ট থেকে রাহার কোনো ইনফরমেশন দিতে পেরেছে কি? না, কোনো ইনফরমেশন এখনও পাইনি। আর তুই তোর বন্ধুদের বলেছিলি, রাহার কোনো খবর পেয়েছিস ওদের থেকে? রাদিফ চোখ বন্ধ করে সোজা গলায় বলে, রাহা আমার কাছে আছে। কি? রাহা তোর কাছে? রাজ অস্থির কণ্ঠে বলে, ভাই দেখ, আমার সাথে মিথ্যে কিছু বলিস না, আমার ভালো লাগছে না। রাদিফ স্পষ্ট কণ্ঠে বলে, আমি মিথ্যে বলছি না। রাহা কোথায় আছে, কেমন আছে, আমি সবই জানি। রাজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তৎক্ষণাৎ রাদিফকে বলে ওঠে, রাহা কোথায় আছে তুই জানিস? ও কোথায় আছে আমায় বল না একটু। আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না, আমি ওর কাছে যেতে চাই। আমায় বল ও কোথায় আছে। রাজ কথাগুলো এক নাগাড়ে বলে লম্বা একটা শ্বাস ছাড়লো। এই শুনে রাদিফ বলে, রাহাকে দেশে কোথাও খুঁজে পাবি না, ও আমার কাছে চলে এসছে। এই শুনে রাজ ধপ করে আগের জায়গায় বসে পড়ে। কোনো কথা আসছে না, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে মনেই ভাবতে থাকে, রাদিফ এখন অন্তত রাহাকে নিয়ে মিথ্যে বলবে না। কিন্তু রাহা ওর কাছে চলে গেল কেন? রাজ প্রশ্ন করে, ভাই, রাহা তোর কাছে গেল কি করে? না মানে ও দেশে নেই বলছিস, আমি তো বুঝতে পারছি না। আমি রাহার কাছে তোর প্রতিশোধের কথা শুনে ওকে দেশে রাখতে চাইনি। ওর পাসপোর্ট করা ছিল। এরপরে আমার বন্ধুকে দিয়ে ওর ভিসা জোগাড় করে জাপানে নিয়ে আসি। ও এখন আমার কাছেই। রাজ কিছুক্ষণ চুপ করে থাকে। নিরেট গলায় বলে ওঠে, ভাই, সত্যি বলছিস ও তোর কাছেই আছে? ও আমার কাছেই। রাজ আকুতির সুরে বলে, ও কেমন আছে? আর আমার বাচ্চাটা? তোর বউ বাচ্চা দুজনেই ঠিক আছে। ভাই, ওকে একটু ফোনটা দে না, আমি একটু কথা বলবো ওর সাথে, ওর গলাটা একটু শুনবো। রাদিফ বলে, শোন, তোকে বললে হয়তো তুই বিশ্বাস করবি না। ও এখন তোর সাথে কথা বলতে চাইবে না। সকালে থেকে বেশ রেগে আছে।
ওর সামনে কথা বলে চান্সই পাচ্ছি না। আর এখন যদি বলি আমি রাজকে জানিয়ে দিয়েছি যে তুই এখানে আছিস, তাহলে ও রেগে যাবে। রেগে যাক, তবুও তুই একটু ওর কাছে ফোনটা নিয়ে দে না, আমি ওর কাছে মাপ চাইব। দেখবি ও আর আমার সাথে রেগে থাকতে পারবে না। আমি ওকে ফিরে আসতে বললে ও নিশ্চয়ই ফিরে আসবে। রাদীপ গম্ভীর গলায় বলে, রাহা জানিয়ে দিয়েছে ও আর ফিরবে না। আমি ওকে বারবার বলছি যে তুই বাচ্চাটার কথা ভেবে ফিরে যা, কিন্তু ও ফিরে যাবে না। রাজ থমথমে গলায় বলে, কিন্তু কেন ও ফিরে আসতে চাইছে না? আমার উপরে রেগে আছে এখনো? বিশ্বাস কর, আমি ওকে সেদিন মন থেকে কথাগুলো বলিনি, আর না আমি কোনোদিন ওই কথাগুলো আর বলবো। আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব আমার বউ করে। রাদীপ বাঁকা হেসে বলে, বাড়িটা তো তোর নয়, তাহলে আমার বোনকে কোন বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছিস? কেন আমাদের বাড়িতে নিয়ে যাব? আমি আমার বোনকে ওই বাড়িতে যেতে দেব না। কেন? যেখানে আমার আর আমার বাবার কোনো সম্মান নেই, সেখানে আমি আমার বোনকেও যেতে দেব না। যদি তোর রাহাকে বউ করে ঘরে তুলতেই হয়, তাহলে নিজের বাড়িতে বউ করে নিয়ে যাবি। রাজ নাক মুখ কুচকে উঠে বলে, তোর আর তোর বাবার সম্মান নেই মানে? ছোট আব্বু বা তোকে তো কেউ অসম্মান কিছু করেনি, তাহলে এমন কেন বলছিস? রাদীপ মুখের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, তুই তো নিজেই বললি তোর বাবার প্রতি তোর সন্দেহ হচ্ছে। আমাকে বাড়িতে থেকে বের করে দেওয়ার জন্য তারই হাত রয়েছে। হ্যাঁ, তোর বাবারই হাত রয়েছে। উনি আমাকে আর আমার বাবাকে সেদিন অপমান করেছিল, যার জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। আর আজ আমার কোনো আফসোস নেই এর জন্য বা মিষ্টির জন্য। আর রাহাও চলে এসেছে। ওইগুলো শোনার পরে তোর কাছেও যেতে চাইছে না। আর ওই বাড়ির বউ হওয়ার কথা শুনলে ও কী করবে তাও নিজেও জানে না। রাজ নিচু গলায় বলে, তাহলে কি রাহা আর আমার কাছে ফিরে আসবে না? আমার বাচ্চাটা নিয়ে এমন দূরেই থাকবে? রাদীপ হেসে বলে, ও আমার কাছে আছে, সেফ আছে। আরও দূরে থাকতে চাইছে বলেই কি তুই ওর থেকে এখন দূরে থাকতে পারবি? রাজ বলে, ওর খবর জানার পরে আমার ওর থেকে দূরে থাকার কোনো ইচ্ছে নেই। আমি ওর সাথে থাকতে চাই, কিন্তু তুই যে বললি রাহা আমার কাছে ফিরবে না, আমি ওকে ছাড়া থাকবো কি করে? আমার বাবার করা ভুলের জন্য আজ কতগুলো জীবন আলাদা আলাদা। আমি বাবাকে ছাড়বো না, ওনার জন্যই আজ আমার, তোর, রাহার আর মিষ্টির জীবনে কোনো আনন্দ নেই। রাদীপ আয়েশি ভঙ্গিতে বলে, তাহলে এখন কি করবি? রাহা তো তোর কাছে ফিরতে চাইছে না, আমি কি তো ওকে রাজি করাতে পারছি না। রাজ বলে, তুই কিছু একটা ব্যবস্থা করতে পারবি না? রাদীপ বলে, দেখছি। রাদীপ রাজের সাথে কথা বলে নিজের রুম থেকে বেরিয়ে যায়। রাহা রুমের সামনে এসে বলে, রাহা কি করছিস? ভাইয়া কিছু করছি না, ভিতরে এসো। রাদীপ রুমের দরজার সাথে লাগানো পর্দা সরিয়ে রুমে ঢুকলো। রাহা বিছানায় বসে আছে। রাদীপ এগিয়ে গিয়ে বলে, তুই এখন রেডি হয় নাই, হসপিটাল নিয়ে যাবো তোকে। রাহা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমি রেডি হচ্ছি। রাহা বিছানা থেকে উঠে এসে কাবার্ড খুলে ড্রেস বের করে। রাদীপও চলে যায় নিজের রুমে। রাহা একটা টপস এর সেট বের করে রেডি হয়ে নিচে নেমে আসে। এসে দেখতে পায় মেয়েও রেডি হয়ে বসে আছে। তিনি রাহাকে দেখে উঠে দাঁড়িয়ে বলেন, চলুন, স্যার বাহিরে অপেক্ষা করছে। রাহা বলে, আন্টি আপনিও সাথে যাবেন? স্যার আমাকেও সাথে যেতে বলেছে। আর স্যার রেডি হয়ে গাড়ির কাছে অপেক্ষা করছেন, আর আপনাকে সাথে নিয়ে যেতে বলেছেন। রাহা মাথা একটু নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে চলুন। রাহা আর মেয়েটি দুজনেই বাইরে এসে রাদীপের গাড়ির কাছে আসে। রাদীপ গাড়িতেই বসেছিল। দুজনে গাড়িতে উঠতেই রাদীপ গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির গেট পেরিয়ে চলে যায়। বাড়িতে কেউ নেই, সাইমন শুধু একা। আজ অফিসও বন্ধ। একা একা নিজে নিজেই বোর হয়ে যাচ্ছিল। রাদীপ রাহাকে আর মেয়েটকে সাথে করে নিয়ে হাসপাতালে গিয়েছে। কিসের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে সেটাও সাইমন জানে না। সাইমন আনমনেই বসে রাহার কথা ভাবতে লাগলো। ইচ্ছে করছে রাহার সাথে কথা বলতে, রাহাকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু রাহার সাথে যেই সময়টাই হয়ে উঠছে না। ভাবতে ভাবতেই ঠিক করলো আজ রাহা বাড়িতে এলে ঘুরতে যাওয়ার কথা বলবে। রাদীপ রাহাকে ডক্টর দেখিয়ে বাড়িতে ফিরে আসার জন্য রওনা হয়। ডক্টর বলেছে বাচ্চা সুস্থই আছে, আর বাচ্চার মাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে এবং আরও কিছু নিয়ম মেনে চলতে বলেছে। রাদীপ বাড়িতে আসার পথে একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করে। এরপরে রাহাকে নিয়ে শপিং মলের ভেতরে ঢুকে। রাহাকে বলে তার যা যা দরকার জিনিস লাগবে তা নিয়ে নিতে। রাহাও টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিল। শপিং মল থেকে বেরিয়ে রাদীপ রাহাকে নিয়ে বাড়িতে চলে আসে।
বাড়িতে এসে রাহা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মেয়ের রাহার জন্য খাবার রেডি করছে। রাহা খাবার খেয়ে রেস্ট নিতে সোফায় বসলো। সাইমন মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। রাহাকে দেখতে দেখতে খাবার টেবিলের কাছে এগিয়ে গিয়ে নিজে পানি ভরে খেলো। এরপর এগিয়ে এসে বলে, রাহা, হসপিটালে গিয়েছিলে? ডক্টর কি বলেছে? তোমার শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে। ও আচ্ছা রাহা, তোমাকে একটা কথা বলবো। বলুন। সন্ধ্যার দিকে ঘুরতে যাবে আজকে? রাহা হাসার চেষ্টা করে বলে, আজ না ভাইয়া, অন্য একদিন ঘুরতে যাই। কালকে চলো। রাহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। রাজ বাড়িতে থেকে চলে যাওয়ার পর থেকে সবাই কেমন একটা গুমোট বেঁধে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই যে রাজ এমন করে চলে যাবে কারো কল্পনাই ছিল না। সবাই ভেবেছিল রাজ হয়তো রাগ করে চলে গিয়েছে, আবার চলেও আসবে। কিন্তু একদিন পার হয়ে যাওয়ার পরও যখন রাজ ফিরে এলো না, তখন সবার মাঝেই চিন্তা ধরে গেল। বিকেলের দিকে সাইমা চৌধুরী নিজের রুমেই শুয়েছিলেন। তিনি তার মায়ের রুমে ঢুকলো। অসময়ে মাকে শুয়ে থাকতে দেখে এগিয়ে এসে তার পাশে বসে বলে, আম্মু কি হয়েছে, এই অসময়ে শুয়ে আছো? সাইমা চৌধুরী চোখের পানি মুছে বলেন, এমনিই ভালো লাগছিল না। এই বলে তিনি উঠে বসলেন। মিষ্টির দিকে তাকিয়ে বলেন, রাজকে ফোনে পেয়েছিলে? না ভাইয়া ফোন ধরছে না, অনেকবার কল দিয়েছি, ফোন বন্ধ বলছে। এই শুনে সাইমা চৌধুরী ডুকরে কেঁদে উঠলেন। জড়ানো গলায় বলে ওঠেন, কি থেকে কি হয়ে গেল? রাগ করে এভাবে চলে যেতে হবে কেন? একে তো রাহা চলে গিয়েছে, এখন মেয়েটার বাচ্চা পেটে নিয়ে কী করছে আল্লাহ জানে। আর এই ছেলে বাবার সাথে রাগারাগি করে চলে গেল। আমার আর ভালো লাগছে না রে। কি করলে দুজনকে আবার বাড়িতে দেখতে পাবো? আমি আর এত চিন্তা নিতে পারছি না। মিষ্টি তার মাকে ধরে শুধালো, আম্মু তুমি এত চিন্তা করো না, দেখবে রাহা আর ভাইয়া ফিরে আসবে। ভাইয়াও রাহাকে হারিয়ে কেমন পাগল হয়ে গিয়েছে, এখন ভাইয়া যা ভালো বোঝে তাই করুক। এর মাঝে কেটে গেল বেশ কিছুদিন। রাদিফ অনেক বলেও রাহার মন পাল্টাতে পারেনি। রাহা নিজেও রাজের জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। ভেতরে থেকে আরো শক্ত হয়ে উঠেছে রাহা। রাজও আর বাড়িতে ফিরে যায়নি, ফ্ল্যাটেই রয়েছে। এর মাঝে রাদিফের সাথে কন্ট্যাক্ট করে জাপানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাদিফই মূলত এই আইডিয়াটা দিয়েছে। পরিবারের এই ভাঙন আর এক একজনের জীবন স্বাভাবিক করতে রাজেরই রাহার কাছে যেতে হবে। শুধু একবার রাহার কাছে যেতে পারলেই হয়। এরপরে রাহার জেদ ভাঙা রাজের কাছে সহজই হবে। রাজের ভিসা পেতেও কয়েকটা দিন দেরি হয়ে যায়। বাড়িতে কাউকেই জানায়নি সে জাপানে চলে যাচ্ছে, শুধু মিষ্টিকে জানিয়েছে। আর মিষ্টিকে বলেছে কাউকে না জানাতে। রাজের কালকে ফ্লাইট। এর মাঝে মিষ্টি এসেছিল রাজের ফ্ল্যাটে দেখা করতে। রাজ মিষ্টিকে বলেছে এই কয়েকটা দিন সেভ করে থাকতে, আর সে যে জাপানে যাচ্ছে এটা কাউকে না বলতে। রাদিফ জানে কালকে রাজ আসছে, কিন্তু রাহাকে জানায়নি। রাদিফ চায় রাজ নিজেই এসে রাহার সামনে দাঁড়াক। রাদিফ আর সাইমন রাত 10টার দিকে নিজেদের কাজ থেকে বাড়িতে ফিরে আসে। দুজনে ফ্রেশ হয়ে নিচে আসে রাতের খাবার খেতে। রাহাও ভাইয়ের অপেক্ষাতেই বসেছিল, সেও খেতে আসে। সাইমন সবার আগে খেয়ে উপরে চলে যায়। এখন শুধু রাদিফ আর রাহা বসে যাচ্ছে। রাদিফ খেতে খেতেই হিয়ালি করে রাহাকে বলে, রাহা, তুই কি সত্যি আর রাজের কাছে যাবি না? রাহা রেগে গিয়ে বলে, ভাইয়া, সব সময় রাজ করো না তো। আমি যাব না বলেছি, যাব না। রাদিফ নিরেট গলায় বলে, যদি রাজ নিজে তোর কাছে চলে আসে তাহলে কি যাবি না? রাহা খাওয়া রেখে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ও এখানে আসতে যাবে কেন? আর এলেও তো আমি ওর সাথে যাব না। এই বলে রাহা খাওয়ায় মনোযোগ দেয়। রাদিফ মনে মনেই হেসে বলে, দেখ না কালকে কি হয়। পরদিন রাদিফ এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছে, সাথে সাইমন ও সিফাতও আছে। রাদিফ এখনও সাইমনকে জানায়নি রাহার বিয়ে হয়ে গিয়েছে, এমনকি আজকে রাহার স্বামী আসছে সেটাও জানায়নি। তবে রাজ চলে আসলেই সবাইকে জানিয়ে দিবে এই ঠিক করলো রাদিফ। জাপানে রাত 11টা। রাজের এয়ারপোর্ট থেকে বেরোনোর কথা ছিল 10:30টার দিকে, কিন্তু এখনও বের হচ্ছে না বলে রাদিফ একটু চিন্তায় আছে। অবশেষে রাদিফ রাজকে দেখতে পেয়ে হাত উঁচিয়ে হাত তুলে ডাকে ওঠে। রাজ রাদিফকে দেখতে পেয়ে এগিয়ে আসে। রাদিফ রাজকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আস্তে আস্তে রাত 12টা বেজে যায়। সাইমন ওদের সাথে ফিরে এসে নিজের রুমে চলে যায়। এখানে দুই চাচাতো ভাইয়ের মাঝে সেই বা কী করবে। রাজ বাড়িতে ঢুকেই আশেপাশে অস্থির হয়ে তাকিয়ে থাকে। রাদিফ বুঝতে পারে রাজ রাহাকেই খুঁজছে। রাদিফ রাজকে বলে, রাহা ঘুমিয়ে গিয়েছে, এখন ওকে খুঁজলেও পাবি না, তুই বরং ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। রাজ উদাসী হয়ে বলে ওঠে, যার জন্য ছুটে এসেছি তাকে না দেখে গলা দিয়ে খাবার নামবে না। ফ্রেশ টেস্ট ছাড়,
ও কোথায় আছে বল না। রাদিফ এসে সিঁড়ির দিকে তাকিয়ে বলে। উপরে আছে। রাজ সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাদিফ রাজের যাওয়ার পানে তাকিয়ে বলে। প্রথম রুমে পাবি না, পরের রুমেও আছে। রাজ এক প্রকার দৌড়েই চলে আসে উপরে। রাদীপ বলেছে প্রথম রুমে ও নেই, পরের রুমে রাহা আছে। রাজ ঠিক তার পরের রুমের সামনে এসেই দাঁড়ালো। রুমটায় নক করতে নিলেও কেমন একটা বুক ধরপড় করে উঠল। দরজায় হাত দিতেই বুঝতে পারলো দরজা খোলাই আছে। রাজ দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমের লাইট নিভানো, ডিম লাইট জ্বালানো। রাজ আস্তে করে দরজা লাগিয়ে দিয়ে দাঁড়ালো। আবছা আবছা বিছানায় রাহাকে দেখে লম্বা শ্বাস ছেড়ে এগিয়ে গেল। বিছানায় এসে রাহার পাশে বসলো। রাহার কপালে হাত রাখতেই রাহা নড়ে চড়ে উঠল। রাজ বিছানার থেকে নেমে ফোনের ফ্ল্যাশ চালিয়ে রুমের লাইট জ্বালালো। লাইটের জন্য রাহার ঘুমের ঘড়ি চাদর টেনে মুখ ঢেকে নিল। রাজ আবারও রাহার পাশে এসে বসল। রাহার মুখ থেকে চাদর সরিয়ে বেশ কিছুক্ষণ রাহার দিকে তাকিয়ে রইল। রাহাকে চোখের সামনে দেখতে পেয়ে রাজের চোখ পেয়ে আপনা আপনিই জল পড়ছে। রাজ আস্তে করে রাহার কপালে চুমু খেলো। রাহা দ্বিতীয়বারের মতো ঘুমের ঘুরে কেঁপে উঠল। রাজ মুচকি হেসে নিজের ডান হাত রাহার তলপেটের উপরে রাখল। রাহা ধপ করেই চোখ করল। সামনে রাজকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল। কে? রাজ রাহার চিৎকারে ঘাবড়ে গেল। সাথে সাথে রাহাকে ধরে বলে। রাহা, আমি রাজ। রাহা রাজকে দেখেও রাজের কণ্ঠ শুনে নিজের চোখ ও কানকে বিশ্বাস করতে পারছে না। ঘামতে শুরু করে দেয়। রাজ হাত বাড়িয়ে বিছানার পাশ থেকে পানির গ্লাস রাহার কাছে এনে দেয়। রাহা কাপা হাতে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবগুলো পানি খেয়ে নেয়। রাজ রাহার হাত থেকে খালি গ্লাসটা রেখে দেয়। রাহা হাঁপাতে হাঁপাতে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ রাহার দুই গালে হাত রেখে বলে। আমি এসেছি তোর কাছে, তুই ভয় পাচ্ছিস? বিশ্বাস কর, আমি তোকে কোনো দিন বকবো না। রাহা রাজের হাত সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে যেতে যেতেই বলে। তুমি এখানে এসেছো কেন? আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আমার বাচ্চাকে মারতে এসেছো, তাই না? রাজ রাহার হাত ধরে বলে। তুই বিশ্বাস কর, আমি সেদিন মন থেকে কথাগুলো বলিনি। আর তুই ভাবলি কি করে আমি এই এত দূরে তোর বাচ্চাকে মারতে আসব? আর ও তো আমারও বাচ্চা, আমার রক্ত, আমার অংশ। রাহা রাজের হাত ছাড়া দিয়ে বলে। একদম দরদ দেখাবে না। ওকে মারার কথা বলেছিলে তুমি। তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি, আর না কোনোদিন ভুলে যাব। তুমি এখন ওকে নিজের অংশ, নিজের রক্ত বললেই আমি তোমার কথাগুলো ভুলে যাব না। এই বলে রাহা চলে যেতে নেয়। রাজ উঠে দাঁড়িয়ে রাহার দুই হাত ধরে নিজের কাছে এনে নরম গলায় বলে। সেদিন আমি যা যা বলেছিলাম সেগুলো আমি কেন বলেছিলাম তুই জানিস? আমি ভুল করেছিলাম না জেনে। সেটা নিয়ে আমি বাড়ি থেকেও চলে গিয়েছি। তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি আমি। এখন তোর কাছে এসেছি, তুই আমার সাথে এমন করিস না। রাহা নাড়াচাড়া করতে করতে শক্ত গলায় বলে। হাত ছাড়ো আমার। আমি তোমার সামনেও থাকতে চাই না। আর আমি এখানে আছি সেটা তুমি কি করে জানলে? নিশ্চয়ই ভাইয়া বলেছে। রাজ কোনো কথা বলার আগেই রাহা বলে। আজ ভাইয়ার খবর আছে। আমি বারবার বলার পরেও তোমাকে জানিয়ে দিয়েছে আমি এখানে আছি। আর নিশ্চয়ই ভাইয়াই তোমাকে এখানে চলে আসতে বলেছে। রাজ রাহার কথাগুলো শুনে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। এতগুলো দিন ধরে অপেক্ষা করেছে রাহার কাছে যাবে, এসে গেছে, কিন্তু রাহা নিজের রাগ আর জেদ নিয়েই আছে। রাজেরও এখন কোনো কথা বলা উচিত হবে না। রাহা যা পারে তাই বলুক। বলতে বলতে একাই বুঝে যাবে রাজকে। রাদীপ নিচ থেকে রাহার চিৎকার শুনে উপরে আসতে চেয়েছিল, কিন্তু দুজন স্বামী স্ত্রীর মাঝে তার আশা মোটেও ভালো দেখাবে না। রাদীপ ফ্রেশ হয়ে নিচে এলো খেতে। খুব খিদে পেয়েছে। রাজকে ছাড়া নিজেই খেতে বসে পড়ল। মেয়ের রাদীপকে খাবার বেড়ে দিল। রাদীপ খাওয়া শেষ করে মেয়েদের সাথে কিছু কথা বলে উঠে দাঁড়ায়। এমন সময় রাহা নিচে নেমে আসে। পেছন পেছন রাজে আসে। রাদীপ দুইজনকে দেখে কিছু বলার আগেই রাহা বলে। ভাইয়া, রাজকে তুমি এখানে এনেছো? রাদীপ স্বাভাবিকভাবে উত্তর দেয়। এ শুনে রাহা রেগে গিয়ে বলে। ভাইয়া, আমি তোমাকে না করেছিলাম না ওকে জানাতে? আর তুমি কি করলে? ওকে এখানে নিয়ে এলে। পেছন থেকে রাজ কিছু বলতে নিবে, হঠাৎ ঠিক তখনই রাদীপ ওকে ইশারা করে থামিয়ে দিয়ে রাহাকে বলে। তুই এমন রেগে যাচ্ছিস কেন? রাস্তা তোর স্বামী, আর নিজে ভুল বুঝতে পেরেছে, তাই ওকে এখানে চলে আসতে বলেছে। আর তুই তো নিজে যেতে চাইলি না, তাই বাধ্য হয়ে ওকে এখানে আসতে হলো। কিন্তু ভাইয়া। রাদীপ রাহাকে থামিয়ে দিয়ে বলে। কোনো কিন্তু নয়, রাজ এসেছে শুধু তোর জন্যই। এখন ওর সাথে মিলেমিশে থাক। আরও এতটা জার্নি করে এসছে,
ওকে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিতে বল। আমার সকালে অফিস আছে, আমি রুমে গেলাম। আমি আর একটা কথা শুনতে চাই না, আর তোদের মাঝে যেন ঝামেলাও না দেখে। রাদিফ কথাগুলো বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। যাওয়ার আগে রাজকে কিছু একটা ইশারা করে যায়। রাহা ভাইয়ের কথাগুলো শুনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। রাজও কিছু বলল না। এরপরে রাহা রাজের দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, যাও ফ্রেশ হয়ে এসো। রাজ রাহার দিকে তাকিয়ে বলে, কোথায় ফ্রেশ হব? না মানে তোমার রুমে যাব? রাহা তপ্ত শ্বাস ছেড়ে বলে, হুম। রাজ মনে মনে একটু খুশি হয়ে চলে গেল উপরে। যাই হোক, রাহা আস্তে আস্তে নরম হচ্ছে। মিনিট 10-20 পরে রাজ নিচে নেমে আসে। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার, চুলগুলো হালকা ভেজা। শাওয়ার নিয়ে এসেছে। এর মাঝে আবার রাহা মেয়েটকে তার রুমে পাঠিয়ে দিয়েছে। রাজ রাহার সামনে এসে দাঁড়াতেই রাহা তাকে খাবার টেবিলে বসতে বলে। রাজ বসে পড়ে। রাহা নিজের মতো করে রাজকে খাবার বেড়ে দিল। রাজ কোনো কথা ছাড়াই চুপচাপ খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই রাহা চলে যায় উপরে। রাজার কি করবে সেটাও একটু পরেই রাহা রুমে চলে যায়। এসে দেখে রাহা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে পড়েছে। রাজ রাহার দিকে তাকিয়ে দরজা লাগিয়ে লাইট নিভিয়ে বিছানায় এসে বসে। এরপর রাহার দিকে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়েছিস? রাহা কয়েক সেকেন্ড পরে উত্তর দেয়, না, কেন? বলছিলাম, আমার উপরে এখনো রেগে আছিস? রাহা কোনো উত্তর দেয় না, চুপটি মেরেই শুয়ে থাকে। দুজনেই চুপচাপ রইল। রাহা নীরবতা ভেঙে বলে ওঠে, ঘুমিয়ে পড়ো, অনেক জার্নি করে এসেছো। রাজ মুচকি হেসে রাহার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। মনে মনে ভাবলো রাহার রাগ এত সহজে ভাঙবে না। ভুলটা যখন তারই, রাগটাও তারই ভাঙাতে হবে। সকালবেলা রাহার ঘুম ভাঙতেই চোখের সামনে রাজের মুখটা দেখে অজান্তেই মুখের কোণে হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল সে আগেও এমন করে রাজের বুকে মুখ গুজেই ঘুমাত। রাজ তাকে এভাবে বুকে জড়িয়ে রাখত। রাহা আগের কথাগুলো মনে করতে করতেই নিঃশব্দেই হেসে উঠল। রাজ তখনও গভীর ঘুমে। রাহা রাজের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। রাজের দিকে কয়েকবার তাকিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে বসলো। এরপর নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো মেয়েট ছাড়া এখনও কেউ ওঠেনি। রাহা কিচেনে এসে মেয়েটের সাথে টুকিটাকি কথা আর কিছু হালকা কাজ করতে লাগলো। এমন সময় সাইমন নিচে নেমে আসে। মেয়েট তার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সাইমন কফি খেতে খেতে রাহাকে ডাক দেয়। রাহা কিচেন থেকে বেরিয়ে আসে, সাইমনের সামনে এসে দাঁড়ায়। সাইমন বলে, রাহা, রাতে তোমার চাচাতো ভাই এসেছে, কথা হয়েছে? হয়েছে। ও, রাদীপ ওঠেনি? না। সাইমন কফির মগ রেখে রাহাকে বলে, রাহা, তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। সাইমন কি একটা ভেবে বলে ওঠে, রাহা, এখন নয়, রাতে এসে বলবো। রাহা হালকা মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে। রাহা রাজের জন্য কফি নিয়ে রুমে আসে। এসে দেখে রাজ এখনও ঘুমিয়ে আছে। অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই হয়তো এখন বিভোরে ঘুমে তলিয়ে আছে। রাহা কফিটা বিছানায় সাইড টেবিলে রেখে রাজের পাশে বসল। রাজের দিকে তাকিয়ে নিজের পেটের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। দেখছো তোমার বাবা তোমার জন্য কত দূর থেকে চলে এসেছে। মনে মনেই বলে উঠল। এমন সময় রাজ নড়ে চড়ে ওঠে। ঘুম ভেঙে গিয়েছে। চোখ না খুলতেই বিছানায় হাতড়িয়ে কিছু খুঁজছে। রাহা বিছানা থেকে উঠে দাঁড়ালো। রাজ চোখ খুলে উঠে বসলো। রাহা মুখে গম্ভীর ভাব এনে রাজকে বলে, উঠে ফ্রেশ হয়ে নাও, কফি এনেছি। রাজ রাহা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপরে বলে, রাগ করে আছো, আবার কফিও বানিয়ে এনেছো? রাহা রাজের কথা শুনে অবাক হলো একটু। রাজ প্রথম তাকে তুমি করে বলেছে। রাহা সাথে সাথেই বলে, তুমি আমায় তুমি করে বলছো? রাজ মাথা নাড়িয়ে বলে, তুমি করে বলেছি, আর এরপরে থেকে তুমি করেই বলবো। এখন তো আর আমরা চাচাতো ভাই বোন না, স্বামী স্ত্রী আমরা। এই বলে রাজ ওয়াশরুমে চলে যায়। রাহা মুচকি হেসে বিছানা গুছিয়ে ফেলে। রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে আসতে রাহা ততক্ষণেই বিছানা গুছিয়ে নিচে চলে যায়। রাজ টাওয়াল রেখে কফির মগ হাতে নিয়ে খেতে থাকে। খেতে খেতে মোবাইলটা হাতে নেয়। এদিকে রাদিফ আর সাইমন অফিসে চলে যায়। বাড়িতে শুধু রাহা, রাজ আর মেয়ের। এখন সকাল প্রায় 10টার মতো বাজে। রাজ এখনও সকালের খাবার খায়নি। রাহা নিজেই বসে অপেক্ষা করছে কখন রাজ নিচে নামবে। নিজেও খায়নি। মেয়েট খেতে বললেও না করে, বলে পরে খাবে। এর কিছুক্ষণ পরেই রাজ নিচে নেমে আসে। রাহা উঠে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় আর রাজকে বলে, কি করছিলে? কখন থেকে অপেক্ষা করছি নিচে।
রাজ বসতে বসতে বলে, তুমি ডাকতে যাবে বলে আসিনি। রাহা রাজের দিকে তাকিয়ে রইল। এরপর খাবার বেড়ে নিজেও খেতে বসলো। রাজ খাওয়ার পুরাটা সময় রাহার দিকে তাকিয়ে তাকিয়েই খেলো। এর মাঝে রাজ নীরের গলায় প্রশ্ন করে, রাহা, সেদিন খুব কষ্ট দিয়ে ফেলেছিলাম। রাহা মাথা তুলে তাকালো। রাজের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল। রাজ থমথমে মুখে বলে, জানি খুব কষ্ট পেয়েছিলে, এর জন্য তোমার কাছে মাপ চাই। তবে আমার উপরে বিশ্বাস রাখো, আমি আর এই কথাগুলো বলবো না। রাহা গম্ভীর গলায় বলে, ঠিক আছে, খাও এখন। রাজ মনে মনেই বলল, কি জেদ রাগ, একটু কি হেসে হেসে কথা বলা যায় না আমার সাথে? কতবার মাপ চাইছি, তুমি করে বলছি, তাও মুখে হাসি দেখতে পাচ্ছি না। রাহা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। রাজের খাওয়া এখনো হয়নি। রাজকে দেখেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে এসে বিছানায় বসে রাজের কথাগুলো মনে করে নিজেই হেসে উঠল। রাজ খাওয়া শেষ করে রুমে চলে এলো। রুমে এসে রাহাকে বসে থাকতে দেখে নিজেও পাশে এসে বসলো। রাহা উঠে চলে যেতে নিলে রাজ রাহাকে ধরে নিজের কাছে এনে বসালো। এরপর নিচু গলায় বলে ওঠে, আমার থেকে অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছো, আর কোথাও যেও না। আমি আর পারছি না। এই কয়েকদিনে তোমার শূন্যতা আমাকে শেষ করে দিয়েছে। যেই শুনলাম তুমি এখানে, তখন যেন আরও পাগল হয়ে গিয়েছিলাম। ছটফট লাগতো কখন তোমায় দেখতে পাবো। তুমি তো জেদ করে গেলে না, আমি নিজেই চলে এসেছি। এখন প্লিজ দূরত্ব চেও না। কথাগুলো বলতে বলতে রাজ রাহাকে নিজের কাছে জড়িয়ে নিল। রাহা চুপচাপ হয়ে রইল। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পরে রাহা বলে ওঠে, এখানে এসেছো, বাড়িতে কাউকে জানাওনি? রাজ নীরের গলায় বলে, কি প্রয়োজন জানানোর? রাহা রাজের দিকে তাকিয়ে বলে, বড় আম্মুকেও জানাওনি? না, শুধু মিষ্টি জানে। মিষ্টি ফিরে এসেছে? এসেছে, আমি এনেছি। রাহা জানো, ও ফিরে এসেছে শুধু তোমার জন্য, কিন্তু এসে তোমাকেই পেল না। এখানে এসে ওর সাথে কথা হয়নি? না, এখানকার সিম নেই। রাদীপ আসুক, এরপরে কিছু একটা করে ওকে কল দিয়ে জানাবো। রাজ আস্তে করে রাহার পেটে হাত রাখলো। রাহা মাথা নত করে রইল। রাজ নরম গলায় বলে ওঠে, আমি তোমায় আর ওকে নিয়ে বেঁচে থাকতে চাই। রাহার চোখ থেকে টুকটুক করে পানি পড়ছে, যা রাজের হাতের উপরেই পড়ছে। রাজ রাহাকে সোজা করে চোখ মুছিয়ে দিয়ে বলে ওঠে, আমি কোনোদিন তোমায় আর ওকে কষ্ট দিব না। তোমায় আর ওকে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখবো, আর বাবার ভুল ধারণা শেষ করব। সন্ধ্যার দিকে রাহার ড্রয়িং রুমে বসে আছে। রাজ এতক্ষণ নিচেই রাহার সাথে কথা বলছিল, মাত্র রুমে গিয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত রাহার সাথে কথা বলে রাহাকে একটু নরম করতে পেরেছে, তবুও কিছুটা রেগে আছে। আর রাগ করে থাকাটাই স্বাভাবিক। এর কিছুক্ষণ পরেই সাইমন বাড়িতে ফিরে এলো। সামনে রাহাকে দেখতে পেয়ে এগিয়ে আসে। রাহা বলে, আজ এত আগেই চলে আসলেন যে? কাজ শেষ হয়ে গেল তাই। ওহ, ভাইয়া আসেনি? ওহ, আপনি কি যেন বলতে চেয়েছিলেন? ফ্রেশ হয়ে এসে বলছি। ঠিক আছে। সাইমন চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলে, রাজ ও কোথায়? রুমে আছে। ও আচ্ছা, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। সাইমন চলে গেল। রাহা বসে রইল। রাজও আসছে না, তাই টিভিটা অন করলো। মনে মনেই ভাবতে লাগলো সাইমনের কথা। কি বলতে চায়? কোনো বিশেষ কিছু বলতে চায় কি? রাহা কয়েকদিন ধরেই সাইমনকে লক্ষ্য করছে, তাই কিছু একটা বলতে নিয়েও বলে উঠছে না। সাইমন রুমে এসে ফ্রেশ হয়ে বের হলো। সামনে দেখা হলো রাজের সাথে। রাজ সাইমনকে দেখে হেসেই বলে ওঠে, সাইমন, কেমন আছো? সাইমনও হেসে বলে, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। অফিস শেষ? হুম। সাইমন রাজের সাথে সাথে নিচে নেমে আসে। রাহা আগের জায়গাতেই বসে আছে। রাজ সোজা এসে রাহার পাশে বসে। দুজনের এত কাছাকাছি বসা দেখে সাইমন কি একটা ভেবেও ভাবলো না। সাইমন দুজনের মুখোমুখি বসলো। ভাবতে লাগলো, দুজনকে তো কাজিন, তাহলে এত কাছাকাছি বসতে হবে কেন? সাইমন মুখটা গম্ভীর করে বসে রইল। রাহা পানি খেতে উঠে চলে যায়। এমন সময় সাইমনের ফোন বেজে ওঠে। সাইমন ফোন বের করে দেখে রাদীফের নাম্বার থেকে কল এসেছে। সাইমন স্বাভাবিকভাবেই কলটা রিসিভ করে বলে, হ্যাঁ রাদীপ বল। ওপাশ থেকে অন্য একটা কণ্ঠ ভেসে আসে, আপনার বন্ধু রাদীপ অ্যাক্সিডেন্ট করেছে। আকস্মিক এই কথা শুনে সাইমন উঠে দাঁড়িয়ে জোরেই বলে ওঠে। কি, রাদীপ অ্যাক্সিডেন্ট করেছে? কথাটা রাহার কানে পৌঁছাতেই পানির গ্লাসটা হাত থেকে পড়ে গেল। ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে রাহা তৎক্ষণাৎ সাইমনের সামনে এসে দাঁড়ালো, সাথে রাজও। সাইমন এপাশ থেকে বলে ওঠে, আপনি কে বলছেন? আর আমার বন্ধু রাদীপ, ও কোথায়?
ওপাশে থেকে একটা মেয়ে বলে, হসপিটালে আছে আপনার বন্ধু। কোন হসপিটালে? তাড়াতাড়ি বলুন, আমি আসছি। সাইমন কথা বলতে বলতে উপরে চলে গেল। গাড়ির চাবি আর ম্যানিব্যাগ নিয়ে বের হলো। রাজ সাইমনকে বলে, চলো, আমিও যাব তোমার সাথে। সাইমন বলে, আসুন। রাজ সাইমনের সাথে চলে গেল। রাহা ধপ করে বসে পড়ল সোফায়। কাঁদতে থাকে ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে। মেয়ের রাহাকে ধরে বলে, কেঁদো না, স্যারের কিচ্ছু হবে না। রাহা কাঁদতে কাঁদতে বলে, হঠাৎ কি করে অ্যাক্সিডেন্ট হলো? আল্লাহ, তুমি আমার ভাইকে ভালো রেখো, কোনো ক্ষতি করো না। আল্লাহকে ডাকো। সাইমন আর রাজ হাসপাতালে চলে এলো। রাদিফের কেবিনের সামনে আসতেই একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, সাদা শার্টে রক্ত লেগে আছে। সাইমন মেয়েটিকে কিছু বলার আগেই মেয়েটি বলে, আমি কল দিয়েছিলাম। রাদীপ, সে কি আপনাদেরই লোক? সাইমন বলে, হ্যাঁ, রাদীপ আমাদেরই লোক। আমি ওর বন্ধু, আর ও রাদীপের ভাই। আর রাদীপের অ্যাক্সিডেন্ট হলো কি করে? মেয়েটি মাথা একটু নিচু করে বলে, আসলে উনি অ্যাক্সিডেন্ট হতেন না, আমারই অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল। উনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাজ মেয়েটিকে বলে, এখন রাদীপ কেমন আছে? মানে ডক্টর কিছু বলেছে? সাইমন কথা না বাড়িয়ে কেবিনের ভিতরে ঢুকলো। রাদিফের স্যালাইন চলছে। একজন নার্স দাঁড়িয়ে আছে, সাথে একজন ডক্টর। সাইমন ডক্টরের থেকে রাদিফের শরীরের কন্ডিশন জেনে নিল। সাইমন কেবিনের থেকে বেরিয়ে রাজ ও মেয়েটার সামনে এসে দাঁড়ালো। রাজ জিজ্ঞাসা করে,